আর বাংলাদেশের এই অশান্তিতে সুন্দরবনের সতর্কতা নিরাপত্তা বাড়লো। সুন্দরবনের জল সীমান্তে আপনাদের জানিয়ে রাখি, সুন্দরবনের জল সীমান্তেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। কি পরিস্থিতি, কিভাবে এই নিরাপত্তা বাড়ানো হয়েছে, আরো বিস্তারিত বিশ্বজিৎ আমাদের এই বিষয়ে জানাতে পারবে। বিশ্বজিৎ, একে বাংলাদেশের এই অশান্তি এবং তার কারণে সুন্দরবনের সতর্কতা নিরাপত্তাও বাড়ানো হয়েছে, কি ছবি ধরা পড়ছে? হ্যাঁ দেখো, একেবারেই প্রতিবেশী দেশের যে পরিস্থিতি সেই কথাটা কিন্তু মাথায় রেখে আগে ভাগেই কিন্তু যেটা দেখা গেল যে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী এবং যে সুন্দরবন পুলিশ জেলার যে কোস্টাল পিএসগুলো রয়েছে তাদের কিন্তু হাই অ্যালার্ট জারি করা হলো। আজকে যেটা দেখা গেল, ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর তরফে একটি ওভারক্যাপ কিন্তু এখানে আনা হয়েছে এবং সেই ওভারক্যাপ পক্ষ থেকে যে সমস্ত উপকূলীয় যে থানা রয়েছে, উপকূল থানা রয়েছে, সেই সমস্ত থানার যে খাড়ি অঞ্চল বা নদী অঞ্চল যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে কিন্তু স্পিডবোট এবং লঞ্চে করে টহলদারি চালাতে দেখা গেল। এমনকি যে সমস্ত মৎস্যজীবীরা সমুদ্র থেকে ফিরছে তাদের ট্রলারের থেকে কাগজপত্র থেকে শুরু করে তাদের আইডেন্টি সবকিছু কিন্তু খতিয়ে দেখা হলো সুন্দরবন পুলিশ জেলার যে উপকূল থানাগুলি রয়েছে তাদের পক্ষ থেকে। সব মিলে বড় যে নিরাপত্তাজনিত বিষয় নিয়ে কিন্তু সুন্দরবনের যে জলসীমান্ত সেটা কিন্তু পরিস্থিতি আটক করে রাখলো প্রশাসন। প্রিয়াঙ্কা। বিশ্বজিৎ, আমি সোনিয়া রয়েছি তোমার সঙ্গে, একটু জানতে চাইবো যে এই বাংলাদেশে অশান্তির জেরে সুন্দরবনের জল সীমান্তে যে সতর্কতা রয়েছে, খুব স্বাভাবিকভাবে সেখানকার মানুষজন তারা কি বলছে? হ্যাঁ দেখো, স্বাভাবিকভাবে প্রতিবেশী দেশের যে পরিস্থিতি তাতে কিন্তু সুন্দরবন এলাকায় তুমি জানো বেশিরভাগ মানুষ কিন্তু মৎস্যজীবী এবং তাদেরও মধ্যে কিন্তু একটা চিন্তার ভাঁজ রয়েছে। বেশ কিছু মানুষজন এখানে যারা আছেন তারা 1971 সালের আগে এখানে কিন্তু এসেছেন, তাদেরও এখনো পর্যন্ত ওখানে কিন্তু আত্মীয়রা রয়েছেন, সেক্ষেত্রে তাদেরও একটা চিন্তার বিষয়। এবং তুমি জানো যেহেতু মৎস্যজীবী এরা সমুদ্রে যান এবং মৎস্য শিকার করেন, একদম বাংলাদেশ বর্ডার লাগোয়ার সবাই কিন্তু ফিশিং করে, আর স্বাভাবিকভাবে সেখানে কিন্তু নিরাপত্তা আটক হয়ে যাওয়ার পর কিন্তু তাদেরকে কিন্তু তারা যখন সমুদ্র থেকে ফিরছে তাদেরকে কিন্তু চেকিং করা হচ্ছে এবং সব কিছু লক্ষ্য নজর রাখা হয়েছে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে। বেশ বিশ্বজিৎ, আমাদের নিজেদের পরিচয়পত্র, নৌকোর কাগজপত্র দেখে তারপর ছেড়ে দিল। বললো যে তোমার হচ্ছে যদি বাইরে থেকে কোনো লোকজন আসে আমাদের খবর মানে জানাবেন, বা তোমার হচ্ছে যদি কোনো সমস্যা হয় আমাদের জানাবে। বাংলাদেশের পরিস্থিতির দিকে তো নজর থাকবে, প্রত্যেকটা আপডেট আপনাদের দেবো, অন্যান্য খবরেও নজর রাখবো। সরকারি স্কুলের জমিও বিক্রি হয়ে গেল। হ্যাঁ, কি অভিযোগ? স্কুল পরিদর্শকের সইটাও নকল করে ফেলেছেন প্রধান শিক্ষক, তার বিরুদ্ধেই এই অভিযোগ। একেবারে এই সরকারি স্কুলের জমি বেচে দিয়েছেন তিনি বলে অভিযোগ উঠে আসছে। সেই জমিটার ছবি আপনারা দেখছেন ইতিমধ্যে এবং দেখুন সইও নকল করে ফেলেছেন। আরো বিস্তারিত পঙ্কজের বিষয়ে আমাদের জানাতে পারবে। পঙ্কজ, অভিযোগ তো উঠে আসছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে, স্কুল পরিদর্শকের সইটাও তিনি নকল করে ফেললেন। হ্যাঁ সোনিয়া, তোমাকে জানি রাখি এই ঘটনাটা কিন্তু হয়েছে যেখানে রামনগর 1 নম্বর ব্লকের হলদিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা, যেখানে সাধী রাজেন্দ্র নারায়ণ হাই স্কুলের ঘটনা, যেখানে স্কুল পরিদর্শক যেখানে তার সই নকল করে জমি বিক্রি করার অভিযোগ হলো ওই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার মণ্ডলের বিরুদ্ধে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, এটা যখন জানতে পারা যায়, যখন যে স্কুল যে পরিচালনা সমিতি তারা যখন এবং অভিভাবকরা জানতে পারে, তখন কিন্তু তারা কিন্তু এই প্রধান শিক্ষককে নিয়ে কিন্তু একটি মিটিংয়ের আয়োজন করে এবং বসে, এবং সেটা কিন্তু 24 তারিখে গত 24শে জুলাইয়ের মধ্যে কিন্তু স্কুলের নামে সেটা ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত ফেরত পাননি। তবে তুমি জানো যেখানে 2022 সালে যে স্কুল রাজ্যের বিভিন্ন স্কুলগুলো কিন্তু পরিচালনা করতো, যেখানে বিশেষ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। আর প্রধান শিক্ষককে যখন জিজ্ঞেস করা হচ্ছে তখন তিনি একেবারে চুপ, তিনি তো কোনো কথাই বলছেন না। কেন বলছেন না? আগে প্রধান শিক্ষকের রিয়াকশন দেখুন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, অভিযোগ মোটামুটি সেটা একটা ব্যাপার, যাই হোক একটা আলোচনা স্তরে আছে। এই বিষয়ে আমি কোনো মতামত দিতে পারবো না। অভিযোগ করতে পারে, অভিযোগ খণ্ডনও হতে পারে। আবারও পঙ্কজের কাছে ফিরবো। পঙ্কজ, তিনি কি বলছেন? অভিযোগ করতে পারে, খণ্ডন হতে পারে, তিনি তো কোনো সদুত্তর সেভাবে দিলেন না। হ্যাঁ,
হ্যাঁ, একেবারে তাই। তিনি কিন্তু আমাদের ক্যামেরার সামনে তিনি কোনো সদুত্তরে দিচ্ছে না, তিনি পুরো বিষয়টাই কিন্তু যেখানে মুখে কুলুপ আটার মধ্যে কিন্তু পরিস্থিতি হয়েছে। সেক্ষেত্রে তোমাকে আরও বিশেষ করে বিস্তারিত জানাতে চাই, যেখানে যে 2022 সালের আগেই কিন্তু যেখানে স্কুল পরিচালন করতো স্কুল পরিদর্শক এবং স্কুলের প্রধান শিক্ষকরা, সেই 2021 সালে কিন্তু সেটা কিন্তু বিক্রি হয়েছে জমিটা। কিন্তু 2022 সালে যখন নতুন করে বিভিন্ন রাজ্যের স্কুলের যেখানে পরিচালন সমিতি গঠন হয়, সেক্ষেত্রে যে দেখা গেল যে এই স্কুল পরিচালন সমিতিটা তদন্ত করে দেখতে পায় যে স্কুল পরিদর্শক যেখানে দীঘা চক্রের যে স্কুল পরিদর্শক রয়েছে সেই তার সই নকল করে স্কুল লাগোয়া যেখানে স্কুলের খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠের কাছেই কিন্তু 7 কাঠা যেখানে 17 ডিসমিল বলে উল্লেখ করা হয়েছে 1,70,000 টাকায় কিন্তু মূল্যে বিক্রি করেছে। যেখানে জানতে পারা গেল যেখানে যে জমি ক্রয় করেছে তিনি কিন্তু জমি যে রোপণ করার জন্য প্রস্তুতি করে সেই সময় কিন্তু স্কুল পরিচালন সমিতির সদস্য সহ যে এখানে অভিভাবকরা তারা জানতে পারে স্কুলের জমি কেন চাষ করছে। সেই ক্ষেত্রে জানতে পারা যায় যেখানে যে স্কুল পরিদর্শকের কাছে যখন অভিযোগ জানায় তখন স্কুল পরিদর্শকের কাছে সেই স্কুল পরিদর্শকের সই নকল করে জমিটি বিক্রি করা হয়েছে। সেক্ষেত্রে স্কুল পরিদর্শকও সেই অভিযোগ কিন্তু যেখানে জানান তাদের হায়ার অথরিটিকে এই বিষয় নিয়ে কিন্তু পুরো বিষয়ের ঘটনা কিন্তু অভিযোগ দায়ের করেছে। এখন সেটা কিন্তু দেখার বিষয় যেখানে স্কুলের যে স্কুল পরিদর্শক এবং জেলা যে স্কুল শিক্ষা দপ্তরের যেখানে যে ডিআই এবং আইডিও যেখানে রয়েছে সেক্ষেত্রে তারা কি বিষয় এই নিয়ে কি তত্ত্বাবধান করে সেটা এখন দেখার বিষয়। যে এই যে রাজেন্দ্র নারায়ণ হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার মণ্ডলের বিরুদ্ধে। বেশ, সোনিয়া, বর্তমান পরিচালন সমিতি আসার পরে আমরা খুঁটিনাটি যখন কাগজপত্র দেখতে যাই তখন দেখি যে এই অসঙ্গতিটা আছে। এই নিয়ে আমি সরকারি যে দপ্তরগুলোতে আছে দপ্তরগুলোতে অভিযোগ জানিয়েছি। আমরা চাইছি যে স্কুলের জায়গায় স্কুলে ফেরত আসুক। সরকারি ল্যান্ড কেউ অন্যায়ভাবে বিক্রি করতে পারবে না বা সম্ভবও নয়। তো তিনি করেছেন। এলাকাবাসীর দাবি একটাই যে স্কুলের সরকারি সম্পদ সরকারের স্কুলের নামেই ফিরে আসুক। যখনই এটা আমরা জানতে পেরেছি সেই সময়তেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। আমার যে হায়ার অথরিটি আছে এবং সেখানে প্রেসিডেন্ট অর্ডার করা হয়েছে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আইনি ব্যবস্থা। যা কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে সেগুলো সবকিছুই সাবমিট করা হয়েছে এবং সেখানে উনি কিন্তু ওনার দোষও স্বীকার করেছে। উনি যে রেজিস্ট্রির সময় সিগনেচার জাল করেছে। এবার ছবি দেখাবো। রাস্তার নিকাশির অবস্থা একেবারে বেহাল, কিন্তু উন্নয়ন কেন হচ্ছে না? কারণ ভোট দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ। কিন্তু অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধেও রয়েছে স্থানীয়দের, তিনি অসহযোগিতা করছেন। কেন এই অসহযোগিতা? ভোট দেওয়া হয়নি বলে উন্নয়ন বন্ধ, কি কারণ? আরো বিস্তারিত দীপক আমাদের এ বিষয়ে জানাবে। দীপক, আসানসোলে ছবিটা কেন কেন উন্নয়ন বন্ধ রাখা হয়েছে? কাউন্সিলর সহযোগিতা করছেন না কেন? দেখো, একেবারে এমনই অভিযোগ আসানসোল পৌর নিগমের 75 নম্বর ওয়ার্ডের গ্রামবাসীদের। কারণ হচ্ছে কি 75 নম্বর ওয়ার্ড থেকে বিজেপি লিড করেছে 2800 ভোটে, অর্থাৎ তৃণমূল 2800 ভোট কম পেয়েছে। যদিও তৃণমূল সেই এলাকায় পরিষেবা দিয়ে থাকে, তাই এবার কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ কি সেই এলাকা থেকে বিজেপি লিড করেছে, বিজেপি বেশি ভোট পেয়েছে, তাই কাউন্সিলর সেই এলাকাতে উন্নয়নের কাজ করছে না। কেমন উন্নয়নের কাজ করছে না? যেমন রাস্তা নির্মাণের কাজ করছে না, নিকাশি ব্যবস্থা বেহাল, পানীয় জলের সমস্যা রয়েছে। বিষয়টি কাউন্সিলরকে একাধিকবার জানিয়েছে গ্রামবাসীরা, কিন্তু কাউন্সিলরের পক্ষ থেকে কোনো উদ্যোগই নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ করেছে গ্রামবাসীরা। গ্রামবাসীদের একটাই দাবি কি পৌর পরিষেবা যে পাওয়ার কথা কাউন্সিলরের কাছ থেকে, সে পরিষেবা পেতে গেলে কাউন্সিলরকেই অভিযোগ জানাবে। পৌরসভাকেও অভিযোগ জানিয়েছে, কিন্তু এখনো গ্রামবাসীদের সমস্যাই থেকে গেছে, গ্রামবাসীদের সমস্যার সমাধান হয়নি। অন্যদিকে কাউন্সিলর সুমিত মাঝির পাল্টা দাবি কি বিজেপি বেশি ভোট পেয়েছে, তৃণমূল ওয়ার্ড থেকে কম ভোট পেয়েছে, তা কোনো কারণ নেই। সমস্যার কথা তিনিও জানেন, তিনিও আসানসোল পৌর নিগমকে বিষয়টি জানিয়েছেন। যদি পৌর নিগম অর্থ বরাদ্দ করে তাইলে কিন্তু এলাকার সমস্যা মেটানো হবে, কিন্তু পৌর নিগম কোনো কাউন্সিলর বলছেন এখানে জনবসতি বেশি আর আমি ভোট পাচ্ছি না সেরকম, ওই জন্য আমি এখানে কিছু কাজ করতে পারবো না। এবার বলুন আমরা কোথায় যাব? আর যারা গাড়ি নিয়ে বেরোচ্ছে, যাদের নতুন বাড়ি হচ্ছে, গাড়ি বেরোচ্ছে, তাদেরকে আমরা বলছি রাবিশ ঢালুন, তারা রাবিশ ঢালছে। আবার বৃষ্টির জলে সে রাবিশ তো ধোয়া হয়ে চলে যাচ্ছে। তাহলে আজ আমরা 15 বছর 16 বছর কেউ আছে, আমরা আজ 7 বছর আছি, এইরকম চলছে। আর কত বছর চলবে বলুন?
গ্রামবাসীদের অভিযোগ যে লোকসভা ভোটে তারা ভোট দেননি বলে আপনি সেই ওয়ার্ডে কাজ এটা মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে। আমি গোটা ওয়ার্ডে 2783টা ভোটে হেরে আছি, পুরো ওয়ার্ডটাতে হেরে আছি, প্রত্যেকটা বুথে হেরে আছি। না না না, এটা ভুল কথা, এটা প্রত্যেকটা বুথে আমি হেরে আছি। কেউ যদি দুজন বিজেপির ছেলে আছে এটা উস্কানিমূলক কাজ করছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি তাহলে পুরো ওয়ার্ডে যদি আমি হেরেছি, পুরো ওয়ার্ডে কি আমি কাজ করবো না? তাহলে কাজটা হচ্ছে কি করে বলুন? ওভারহেড ট্যাঙ্ক কি করলো, একটা রিজার্ভার কি করে হয়ে গেল? এবারে এখানে আমি বলেছি তো হবে, চিঠি দিয়েছি, টেন্ডার হলে নিশ্চয়ই কাজ করে দেবেন। এবার তমলুকের ছবি দেখাবো। সরকারি জল প্রকল্পে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠে আসছে। তমলুকে বিডিও অফিসে বিজেপির তরফ থেকে বিক্ষোভ। কি অভিযোগ উঠে আসছে, কেন এই বিক্ষোভ, আরো বিস্তারিত সুজিত আমাদের জানাতে পারবে। সুজিত, সরকারি জল প্রকল্প সেখানেও নিয়োগ দুর্নীতি, কি অভিযোগ উঠে আসছে? পঞ্চায়েত সমিতি তমলুক তার যারা ক্ষমতায় রয়েছেন তৃণমূল, এবং সেই তৃণমূলের বিরুদ্ধে বিরোধী বিজেপি যে অভিযোগ করছে সেখানে কিনা কেন্দ্রীয় জল প্রকল্পের যে কাজ চলছে সেখানে নিয়ম মেনে নিয়োগ করার কথা, সেই নিয়োগে কিন্তু সোনিয়া দেখা যাচ্ছে যে বিজেপি যেটা অভিযোগ করছে যে দলবাজি হচ্ছে। যাদেরকে ফর্ম ফিল আপ করে নিয়োগ যে বলা যায় নিয়োগের যে ইন্টারভিউতে অবতীর্ণ হতে হবে, সেখানে কিনা সেই নিয়োগ পত্র তারা যে পাবেন তার কোনো সম্ভাবনাই রাখেনি শাসক দল তৃণমূল, যারা পঞ্চায়েত সমিতির ক্ষমতায়, এমনটাই অভিযোগ করছে বিজেপি। এবং সেই অভিযোগ নিয়ে তারা কিন্তু আজকে তমলুকের যে বিডিওর অফিসে তারা বিক্ষোভ দেখায়। তারা একই সঙ্গে তারা ডেপুটেশন দিয়েছেন এবং তারা যে অভিযোগ করছেন তৃণমূল অভিযোগ অস্বীকার করছে। কিন্তু বিষয়টি নিয়ে কিন্তু একেবারে আজকে থেকে আন্দোলন শুরু করলো বিজেপি, এবং তারা বলছেন লাগাতার আন্দোলনে যাবেন, কারণ তারা বলছেন যে এই যে নিয়োগ করার কথা স্বচ্ছভাবে সেটা হচ্ছে না। কারণ যারা আবেদন করবেন সেখানে কিনা দলবাজি হচ্ছে। দলবাজি মানে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছে বিরোধীরা, এবং সেই অভিযোগ সামনে এনে প্রথমে তারা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন তাদের দাবি, তারা অভিযোগ করছেন, দাবি জানিয়ে কিছু হয়নি। শেষমেশ সোনিয়া তারা পথে নেমে আন্দোলন করতে চাইছেন, কারণ চাকরির দুর্নীতি সেটা হলো পঞ্চায়েত সমিতি অর্থাৎ ব্লকের, তমলুক ব্লকের বিভিন্ন জায়গায় জল প্রকল্পে যে নিয়োগ, সেই নিয়োগের ক্ষেত্রে এই চাকরি দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ। একেবারে সুজিত, একেবারে বেশ। যে নল জল মিত্রা নিয়োগে এবং জল জীবন মিশনের বিভিন্ন পাম্প হাউসে যে নিয়োগে সম্পূর্ণ রাজনীতিকরণ করা হচ্ছে, এর বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে আমি এবং আমাদের প্রধানরা এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা যারা ছিলেন তারা বিস্তারিতভাবে বলেছেন, এবং জয়েন্ট বিডিও সাহেব উনি কথা দিয়েছেন এই বিষয়টি উপর নেতৃত্বের সঙ্গে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। এই অভিযোগের কোনো বাস্তবতা নেই, তার কারণ কোথাও তৃণমূল কংগ্রেস পার্টির প্যাডে সুপারিশ করে কোন জায়গায় জল জীবন মিশনের অর্থাৎ পাম্প অপারেটর নিয়োগ হয়নি। নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে গ্যাস ট্যাঙ্কার ঢুকে গেল, এই দুর্ঘটনা কিভাবে ঘটলো? কয়েকজন পড়ুয়াও আহত হয়েছে বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত শঙ্করের বিষয়ে আমাদের জানাবে। শঙ্কর, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এবং যে পড়ুয়ারা আহত হয়েছিল তারা এই মুহূর্তে কেমন রয়েছে? তবে সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত 6 নম্বর জাতীয় সড়কে ক্ষেমাশুলির কাছে একটি ছোট্ট দোকান, আর সেই দোকানের মধ্যে বেশ কয়েকজন স্কুল পড়ুয়া এবং স্থানীয় কয়েকজন খাচ্ছিল। তখনই আচমকা একটি গ্যাস ট্যাঙ্কার এসে সজোরে ধাক্কা মারে। যেটা জানা যাচ্ছে, স্থানীয়রা জানিয়েছে যে ঝাড়গ্রাম থেকে কলকাতার দিকে আসলো এই গ্যাস ট্যাঙ্কারটি, এবং এই যে পুলিশের ব্যারিকেড সেটাকে বাঁচাতে গিয়ে সেখানে ধাক্কা মেরেছে। আর এর জেরে বলা যায় যে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়। তার কারণ হচ্ছে যে স্থানীয়রা সেই রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ, প্রায় 3 ঘন্টা রাস্তা অবরোধ করে, এবং স্থানীয়দের যে দাবি সেখানে উড়ালপুল করতে হবে, না হলে বারবার এই ধরনের ঘটনা ঘটছে। স্কুল পড়ুয়ারা রীতিমতো সেখান থেকে যাতায়াত করে, ফলে আতঙ্কের মধ্যে যাতায়াত করতে হয়। স্থানীয়দের আরও দাবি যে পুলিশকে জানিয়েও সত্ত্বেও কোনো লাভ হচ্ছে না। শেষমেশ তারা আজ এই ঘটনার পর সেখানে পথ অবরোধ করে। এরপর বিশাল পুলিশ বাহিনী, খড়গপুর গ্রামীণ থানার পুলিশ বাহিনী সেখানে পৌঁছায় এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু